সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজয় টিভি স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন স্বাস্থ্য পরামর্শতে। আমি আছি আপনাদের সাথে ডাক্তার মোহাম্মদ মইনুল ইসলাম। দর্শক মণ্ডলী, ত্বক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ত্বকের সামান্য সমস্যায় আমরা খুব বিচলিত হয়ে যাই। তো তেমনই একটি সমস্যা হচ্ছে মেস্তা। এই মেস্তা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের ডার্মাটোলজিস্ট ডাক্তার ফারহানা রহমান। তিনি ঢাকা মেডিকেল কলেজের স্কিন ডিপার্টমেন্টে ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও নিয়মিত চিকিৎসা দিচ্ছেন ধানমন্ডিতে অবস্থিত অ্যাপোলো ক্লিনিকে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আপনি আজকে তো আমাদের অনুষ্ঠানের যে বিষয়বস্তু সেটি সম্পর্কে অবগত, সেটি হচ্ছে মেস্তা। তো অনুষ্ঠানের শুরুতেই আসলে আমরা জানতে চাচ্ছিলাম মেস্তা আসলে কি? মেস্তা আসলে ত্বকের রং পরিবর্তনকারী বা হাইপার পিগমেন্টেশন একটি জড়িত রোগ, যেখানে ত্বকের বাদামি বা গাঢ় বাদামি বা ধূসর বাদামি রং ধারণ করে। এই যে গাঢ় বাদামি রঙগুলো ধারণ করছে, আসলে ত্বক তো আমাদের পুরোটাই শরীরের পুরো জুড়েই ত্বকের মানে বিস্তৃতি। তো আসলে শরীরের কোথায় কোথায় মেস্তা হওয়ার প্রবণতা বেশি থাকে? মেস্তা সাধারণত হচ্ছে কপালে, গালে, নাকে, থুতনিতে এবং হচ্ছে ঠোঁটের উপরিভাগে বেশি দেখা যায়। তাছাড়া শরীরের অন্য অংশও দেখা দিতে পারে, যেমন সান এক্সপোজার যদি থাকে তাহলে ঘাড়েও দেখা দিতে পারে, হাতেও দেখা দিতে পারে। আমরা আসলে মানে হাতে যেটি বললেন, হাতে বা বিভিন্ন অংশতে শরীরে দেখা যায়, তার মধ্যে আমাদের ফেসটাতে মনে হয় আমাদের সবচেয়ে বেশি আছে। সেক্ষেত্রে ওটা দেখেই আমরা বেশি বিচলিত হই। আসলে কি কি লক্ষণ দেখলে একজন রোগী বুঝতে পারবে যে আসলে সে মেস্তায় আক্রান্ত হয়েছে? আসলে মেস্তার লক্ষণটা হচ্ছে, মেস্তার জন্য যে বাদামি বা ধূসর বাদামি, গাঢ় বাদামি যে রংটা হয় সেটা হচ্ছে সিমেট্রিক্যাল হবে, মানে সমানভাবে হবে, গালের দুই পাশে সমান, কপালের দুই পাশে সমানভাবে হবে। এবং এটি আসলে কোনো হচ্ছে উঁচু বা সমতল থাকবে রংটা, এবং হচ্ছে যখন মেস্তা রংটা ধীরে ধীরে গাঢ়ত্ব বাড়তে পারে এবং আকৃতিতে বড় হতে পারে, তখনই বুঝতে পারবে যে মেস্তা আক্রান্ত। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে মেস্তাটা একেবারে শরীরের সাথে মিশে থাকবে, চামড়ার সাথে মিশে থাকবে, ফ্ল্যাট থাকবে। আচ্ছা, কি এইসব যে লক্ষণ উপসর্গ বললাম আর কি, আসলে কখন এই ডাক্তারের পরামর্শ নিবে বলে আপনারা পরামর্শ দেন বা রোগীদেরকে বলে থাকেন যে আপনারা কি কি উপসর্গ, এইসব উপসর্গ তো দেখলো, তো কখন আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন? যখন গাঢ়ত্ব বাড়তে থাকে, আকৃতিতে বড় হতে থাকে এবং হচ্ছে নর্মালি বাসায় ক্রিম ইউজ করলেও মানে সেটা আরও বৃদ্ধি পাচ্ছে, দেখতে মানুষের কাছে যখন সামনে কোনো মানুষের কাছে যাচ্ছে তখন এটা সবার চোখে আসছে এবং সে নিজেকে খুব মানে খারাপ লাগছে যে তার মুখের ভিতরে একটা বড় একটা দাগ দেখা যাচ্ছে, নিজের সমাজের কাছে একটু ছোট মনে হয়, তখন নিজের কনফিডেন্ট হারিয়ে যায়, মানসিকভাবে একটু বিপন্ন হয়ে যায়। তখনই আমি মনে করি যে মেস্তা চিকিৎসা করে নিয়ে নিজেকে একটু ভালো রাখা, মানসিকভাবেও সে উদ্বেলিত হয় আর কি। আচ্ছা আপা, এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে মেস্তা তো সবার হচ্ছে না, আসলে কাদের মেস্তাটা বেশি হচ্ছে এবং এই মেস্তাটা আসলে কেন তাদের বেশি হচ্ছে? মেস্তা ছেলে মেয়ে সবারই হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের হয়ে থাকে। অনেক সময় গর্ভাবস্থায় হয়ে থাকে, প্রেগনেন্সির সময়, তারপর যে কোনো হরমোনের কোনো ঘাটতি থাকলে, হরমোনের ইমব্যালেন্স থাকলে, থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকলে, আবার যদি সে অনেক দিন ধরে রোদে বেশি থাকে, রোদে সান এক্সপোজার যদি বেশি হয়, তাদের ক্ষেত্রে মেস্তাটা বেশি পড়ে। তো এই যে মেস্তা যেটি বললেন আর কি, যে যারা বাইরে বেশি থাকে, তারপর হচ্ছে সান এক্সপোজারে বেশি তাদের মেস্তা হয়, তো মেস্তা হওয়ার পরে আসলে তাদের যে মানসিক যে বিষয়টি সেটিও আপনি খুব সুন্দর করে বর্ণনা করলেন। তো মেস্তার যে লক্ষণ বা উপসর্গগুলো দেখার পর চিকিৎসাকে শরণাপন্ন হতে হয়, সেই ক্ষেত্রে আপনারা আসলে কি কি চিকিৎসা দিয়ে থাকেন মেস্তা রোগীদের ক্ষেত্রে? মেস্তার ক্ষেত্রে এখন তো হচ্ছে আমি বলবো, আগে যে আমরা হচ্ছে মেস্তার জন্য ক্রিম ইউজ করতাম, সানস্ক্রিন দেওয়া হতো, এখন তার পাশাপাশি হচ্ছে খুব সুন্দর কেমিক্যাল পিলিং করা হচ্ছে, মেস্তার লেজার করা হচ্ছে। মেস্তার যে রং সেই অনুযায়ী, স্কিনের টাইপ অনুযায়ী আমরা কেমিক্যাল পিলিংটা চয়েস করে থাকি, যে কার ক্ষেত্রে কোন পিলিংটা করব। মেস্তা ধরনটা অনেক সময় দেখে যে হালকা ব্রাউন রঙের মেস্তা পড়েছে, আবার অনেক সময় দেখে যে ডার্ক হয়ে গেছে, মানে আবার হচ্ছে কি স্কিনের ডেপথ অনুযায়ী মেস্তার মানে টাইপ হয়ে থাকে। তখন সেক্ষেত্রে আমরা ওই স্কিনে পেশেন্টকে দেখে আমরা ডিসাইড করি যে কোন ধরনের কেমিক্যাল পিলিংটা করব। তো আপা, এই যে এই পদ্ধতিগুলো যে বললেন, এগুলো তো ট্র্যাডিশনাল, এখন সবাই মেস্তার ট্রিটমেন্টের ক্ষেত্রে
ব্যবহার করছে বা আপনারা করছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু রোগীদের বাহিরে চিকিৎসা সেবা নেওয়ার একটি বিশেষ প্রবণতা আছে আর কি। তো এখন যে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা বা অত্যাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে মেস্তার যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে, আর কি কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, এই যে আপনি পিলিংয়ের কথা বললেন, এগুলোর বাহিরে কোনো আর কোনো চিকিৎসা আছে কিনা? প্রথমত মেস্তার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে মেস্তার ধরন অনুযায়ী আমরা ক্রিম দিয়ে থাকি মেস্তার দাগটাকে দূর করার জন্য। তারপরে এখন সবচেয়ে বেশি আধুনিক চিকিৎসা আমি বলবো হচ্ছে কেমিক্যাল পিলিং, তারপর আছে লেজার, এগুলোই চিকিৎসা আসলে আমরা কাজে করে থাকি। তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে হয়তো বা আমরা চিকিৎসাগুলো দিচ্ছি বা আপনারা আধুনিক বিশ্বের সাথে ফলো করে চিকিৎসাগুলো দিচ্ছেন, তো এই চিকিৎসা সে নিতে গিয়ে কোনো সাইড ইফেক্ট বা দীর্ঘমেয়াদী কোনো প্রভাব আছে কিনা? অবশ্যই আছে, কিছু কিছু, সবাই প্রত্যেকের হয় না, আমি বলবো যে সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু পার্সনের ক্ষেত্রে হয় যাদের স্কিন খুব সেনসিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে মাঝে মাঝে একটু সাইড ইফেক্ট দেখা দিতে পারে। বাকি আদারওয়াইজ সবার হয় না। একটু লালচে ভাব হতে পারে, একটু জ্বালা পোড়া করতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে পিগমেন্টেশনটা বেড়ে যেতে পারে। জি জি, তাহলে এগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, আধুনিক চিকিৎসার পাশাপাশি তো সবার ক্ষেত্রে হয় না। তাহলে মানে মূল কথায় আমরা যদি মানে আলোচনাতে যদি সারমর্মতে নিয়ে আসি, বাংলাদেশে মেস্তা চিকিৎসা সম্ভব, সফলভাবে আপনারা মেস্তা চিকিৎসা করছেন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনারা মেস্তা চিকিৎসা করছেন, আর আধুনিক যে চিকিৎসা সেটার সাথে বাংলাদেশে সম্ভব হচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে ইদানিং আমাদের যেহেতু এখন ফেসবুকে অনেক মার্কেটিংয়ের পলিসিতে অনেক ধরনের প্রমোশনাল ভিডিও দেখতে পাই, তো সেখানে পার্লারের ভিডিওগুলো আমরা খুব আমাদের মোবাইলে আসে, সেখানে মেস্তা সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের প্রমোশনাল ভিডিও থাকে। তো সেই সব ভিডিও দেখে অনেক রোগী কিন্তু হচ্ছে মেস্তার চিকিৎসা নিতে পার্লারে চলে যায়। তো এই বিষয়ে আমি আপনার সাথে জানতে চাবো। তার আগে ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হলো অনুষ্ঠানের রীতি অনুযায়ী, এর পরবর্তীতেই আমরা এসে আপনার কাছে কোশ্চেনটি আবার করব। দর্শক মণ্ডলী, সময় হলো একটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আছি বিজয় টিভির স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন স্বাস্থ্য পরামর্শতে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপু, আমরা হচ্ছে বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে চটকদার বিজ্ঞাপনে আমাদের যেই পার্লারে যে মেস্তার চিকিৎসাগুলো দেখে থাকি আর কি, তো সেগুলো আসলে কতটুকু বিজ্ঞানসম্মত বা এগুলো আসলে উচিত কিনা? আসলে মেস্তা একটি চিকিৎসা বিদ্যার রোগ। তো হচ্ছে ডার্মাটোলজিস্ট যারা স্কিনের হচ্ছে অ্যানাটমি জানে, পার্লারে ওরা তো আর অত অভিজ্ঞ নয় এবং ওরা স্কিনের অ্যানাটমি বা এগুলো কিছুই জানে না। তো ওরা ব্লিচ করে, ফেশিয়াল করে, তারপর হচ্ছে গিয়ে এখন কোনো পার্লারে পিলিংও করার চেষ্টা করে। তো ওরা যখন এগুলো ঠিক মতন করতে পারে না, অনেক সময় দেখা যায় স্কিন ড্যামেজ হয়, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, স্কিনের ক্ষতি হয় সেটাকে আবার রিকভার করতে পারে না। স্কিনের খুব খারাপ অবস্থা করে আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আছে যে পার্লারে গিয়েছিলাম, পার্লারে ব্লিচ করেছিল, ফেশিয়াল করার পর এরকম হয়েছে বা কেমিক্যাল পিলিং করার পর এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তারা আমাদের কাছে আসে। অনেক সময় হচ্ছে গিয়ে তারা স্টেরয়েডযুক্ত মিশ্রিত হচ্ছে ক্রিমগুলো পার্লারে দিয়ে থাকে মেস্তার জন্য। দীর্ঘমেয়াদী এই ক্রিমগুলো ব্যবহার করার পরে স্কিনের অনেক ক্ষতি হয়ে যায়, যেমন হচ্ছে স্কিনটা খুব পাতলা হয়ে যায়, লাল হয়ে যায়, তারপর হচ্ছে কি স্কিনের ভিতরে যে আমাদের রক্তনালীগুলো আছে ওগুলো দৃশ্যমান হয়ে যায়। সেই জন্য আমি বলবো পার্লারে আসলে আমাদের যাওয়া উচিত নয়। একজন ডার্মাটোলজিস্টের কাছে আসলে আমাদের স্কিন তো আমাদের সবচেয়ে চোখে পড়ে, নিজেকে দেখতে তো সুন্দর লাগতে সবাইকে খুব সুন্দর, যেটা সবাই ভালো পছন্দ করে। এখন স্কিনটাই আমাদের যদি ড্যামেজ হয়ে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে তো আমাদের মনে করি যে ওখানে যাওয়া উচিত না পার্লারে। তার মানে মুদ্রা কথা আমরা যদি বলি যে আমরা ভালোর জন্য যেটা চিন্তা করতেছি, আমাদের স্কিনের গ্লো বা স্কিনের যে সচেতনতা, এটা জন্য আমরা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। অবশ্যই, ইনশাআল্লাহ। ছোট করে আমি যে মেসেজটা আমি বুঝেছি আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, সেটি হচ্ছে পার্লারে যেসব রোগের চিকিৎসা কখনো পার্লারে হয় না, কারণ মেস্তা একটা রোগের চিকিৎসা সবসময় চিকিৎসকের কাছে যেতে হবে। যেহেতু আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে স্কিন একটা সেন্সিটিভ আমাদের অঙ্গ, সৌন্দর্যের সাথে এটা একটি বিশাল ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত। আচ্ছা, এই যে মেস্তার কথা আপনি বললেন, ট্রিটমেন্টগুলোর কথা বললেন, তো আসলে একজন সুস্থ মানুষ
যদি মেস্তা থেকে মানে আমি যদি চাই যে আমার মেস্তা হবে না বা আমি চাচ্ছি যে মেস্তাটা না হোক, আসলে আমার কি কি করণীয় থাকতে পারে বা আমাদের রোগীদের কি কি করণীয় থাকতে পারে? মেস্তা দেখে অনেকে ভয় পায় এটা আমার হবে কি না, হলো কি না, দেখা যাচ্ছে যে মেস্তা হওয়ার আগেই সে বিভিন্ন প্রিভেন্টিভ মেজারমেন্ট নিয়ে থাকে। তো আসলে এগুলোর প্রয়োজন আছে কি না বা চিকিৎসকের চিকিৎসকের দৃষ্টিভঙ্গিতে আপনার কি মনে করছেন বা মেস্তা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি যাদের হয়নি আর কি তাদের ক্ষেত্রে? আচ্ছা, মেস্তা যেহেতু মহিলাদের বেশি হয়ে থাকে, আমি তো বলবো হচ্ছে কি পুরুষ মহিলা দুজনকেই মানে সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে। রোদের তাপে গেলেও বা চুলার তাপে গেলেও মহিলাদেরকে আমি বলবো সানস্ক্রিন ব্যবহার করতে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবে। এবং হচ্ছে রোদ থেকে বাঁচার জন্য ছাতা বা হচ্ছে কি সুতির মোটা কাপড় ব্যবহার করতে হবে, যাতে একটু টুপিটা, ছেলেদের ক্ষেত্রে বলবো যে টুপি জাতি একটু ছড়ানো টাইপের টুপি ব্যবহার করতে, যাতে রোদটা মুখে না লাগে। তাছাড়া হচ্ছে যাদের ফ্যামিলিতে প্রবণতা আছে যে মা, খালা, দাদি মেস্তা পড়ছে, যাদের ফ্যামিলিতে বংশগত জেনেটিক প্রবণতা আছে মেস্তা পড়ার, তাদেরকে আগে থেকে সচেতন থাকতে হবে যাতে মেস্তা না পড়ে। দেখা যাচ্ছে যে সবসময় যদি সে সানস্ক্রিনটা ব্যবহার করে, ওই ফ্যামিলিতে যে যাদের মেস্তাটা আছে তাদের একটু দেরিতে পড়বে, একটু অনেক দেরিতে পড়ে। অনেক সময় যা দেখা যাচ্ছে সে প্রেগনেন্ট, হরমোনের ইমব্যালেন্স হচ্ছে, তখনও হচ্ছে মেস্তা পড়তে পারে। এখনও হচ্ছে কি আমি বলবো প্রেগনেন্সিতে মেস্তা ক্রিম ব্যবহার করাটা অনেক অ্যাভয়েড করতে হবে। কারণ ওই সময়টা প্রেগনেন্সিতে সেফ না, ওই সময় মেস্তা পড়তে পারে। কিন্তু ওই সময় মেস্তা যখন প্রেগনেন্সি ভালো হয়ে যাবে তখন বলবো যে ডার্মাটোলজিস্টের কাছে যেয়ে মেস্তা ট্রিটমেন্ট নেওয়া, কারণ এটা কি প্রেগনেন্সির সময় এটা মানে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে কি পড়ে? এটা প্রেগনেন্সির সময় মেস্তাটা স্বাভাবিক প্রক্রিয়া পড়ে। মানে সেই সময় ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই, এটা নিজে পরে কয়েক মাসের ভিতরে এই আপনার মেস্তা রংটা চলে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু হচ্ছে গিয়ে যেমন পোস্ট মেনোপজাল ওমেনের ক্ষেত্রে, মানে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে, তারপর হচ্ছে যদি থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকে, এরপর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করে তাদের ক্ষেত্রে মেস্তা পড়ে, তাদেরকে আমি বলবো যে যারা রোদে কাজ করেন তারা সবসময় সানস্ক্রিন ব্যবহার করবে। আর হচ্ছে বেশিক্ষণ রোদে থাকা যাবে না, ওই যে ছাতা ব্যবহার করতে হবে। তার মানে রোদের বিষয়টা একটু বারবার আসছে, যে রোদের আল্ট্রাভায়োলেট রের কারণে সানস্ক্রিন মানে ওটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, তাহলে এখন আপনি যে কথাটি বললেন প্রেগন্যান্সি, এটা একটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যাচ্ছে প্রেগন্যান্সির সময় অনেকে প্রেগন্যান্সি নিয়েও সে অসুস্থ, বা এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, প্রেগন্যান্সি একটি স্বাভাবিক প্রক্রিয়া, সেই সময় একটা চিন্তার একটা ভাঁজ পড়ে যায়। তার মানে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা বড় মেসেজ হতে পারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে প্রেগন্যান্সি সময় বা গর্ভাবস্থায় যে মেস্তা, অনেক সময় পিল খেলেও মেস্তা পড়তে পারে। গর্ভাবস্থায় যে মেস্তা, সেটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যদি গর্ভাবস্থার পরে মেস্তা না যায়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হব। আপা, আমি আরেকটি বিষয় জানতে চাই, আমাদের দেশের প্রেক্ষাপটে নারীরা কিন্তু অনেক অংশে অবহেলিত। শুধু যে সে অবহেলিত সমাজ দ্বারা তা না, সে নিজের বিষয়গুলোতেও সে অনেক অবহেলা করে। যেমন নারীদের ইউটিআই অনেক বেশি হয়, আমরা যারা ডাক্তার তাদেরকে জানি। প্লাস হচ্ছে নারীদের কিন্তু ত্বকের যে বিষয়টা, সেটা দেখা যাচ্ছে একটা এজের পরে সে তার বয়সের পরে কিন্তু সে তার ত্বকের বিষয়ে এত বেশি প্রাধান্য দেয় না। সেক্ষেত্রে একটা মানুষ বা একটা মহিলা যদি মেস্তাতে আক্রান্ত হয় এবং সে যদি চিকিৎসা না নেয়, এই চিকিৎসা না নেওয়ার কারণে দীর্ঘ সময় যদি মেস্তা আক্রান্ত হয়ে থাকে, সেখান থেকে আসলে কি জটিলতা হতে পারে আমাদেরকে একটু বলবেন? আচ্ছা, যদিও মেস্তাটা পুরুষ এবং মহিলা দুজনের হয়, কিন্তু মহিলাদের বেশি হয়ে থাকে। আমি বলবো মেয়েরা ঘরের কাজে পাশাপাশি একটু নিজেদের জন্য, ত্বকের জন্য একটু সময় রাখতে হবে। এবং হচ্ছে কি যে আমরা প্রিভেন্টিভ বিষয়ে বললাম যে সানস্ক্রিন ব্যবহার করে চুলার কাছে যেতে, দৈনন্দিন আমাদের রান্না করে যেতেই হয়, দৈনন্দিন আমাদের হচ্ছে বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য হচ্ছে আমাদের বের হতে হয়। তো সেক্ষেত্রে বলবো, বা আমাদের চাকরির ক্ষেত্রে আমরাও রোদে দিয়ে যাওয়া আসা করতে হয়, তো সানস্ক্রিনটা ব্যবহার করব। যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা করছে না, অবহেলা করছে, ছোটোখাটো দাগ দেখছে, ভাবছে যে ঠিক হয়ে যাবে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে যত আর্লি অ্যাজ পসিবল, যখন অল্প অবস্থায় মেস্তা থাকে তখন ডক্টরের কাছে যেতে। কারণ অনেক সময় দেখা যায় যেটা পার্মানেন্ট হয়ে যায়, পরবর্তীতে ওটা মেস্তার কোনো চিকিৎসাতেই ওটা ঠিক মতন রিভার্স করে না, মানে ঠিক মতন চলে আসে না, মানে চিরস্থায়ী দাগ পড়ে যায়। এই দাগটা কি বাড়তে পারে কিনা? এবং তখন দেখা যাচ্ছে তার পুরো ফেসই
চলে আসতে পারে। তখন কিন্তু সে সমাজের কাছে গেলে সামনাসামনি হলে যে পুরো নিজেকে অনেক ডিপ্রেশনে ভুগে, যে তার চেহারাটা এরকম হয়ে গেছে, তার এরকম ছিল না। মানে এটি থেকে কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে? না, ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা না, মেসা থেকে কখনোই ক্যান্সার হবে না। তাহলে এটাও একটি ভালো মানে পরামর্শ বা মেসেজ আমাদের দর্শকের উদ্দেশ্যে যে মেসা থেকে ক্যান্সার হয় না। তবে এই মেসা থেকে আপনার আলোচনা থেকে যা বুঝলাম যে এটি দৈহিক, মানসিক এবং সামাজিক তিনটি বিষয় কিন্তু প্রভাব পড়ে। তো আমরা আবার আসছি এই অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমরা আবার একটি বিরতিতে যাব। আমরা আবার আপনার কাছে আসছি গুরুত্বপূর্ণ আরো প্রশ্ন নিয়ে। দর্শক মণ্ডলী, সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিজয় টিভি স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন স্বাস্থ্য পরামর্শ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপা, আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আসলে মেস্তার যে চিকিৎসা সেই সম্পর্কে আপনি কিছুটা বললেন। আমরা আধুনিক চিকিৎসা সম্পর্কে আরও একটু ডিটেলস জানতে চাবো। তার আগে আমি জানতে চাচ্ছি, আসলে মেস্তাতে কেউ যদি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে চায় বা যদি মনে করে যে আমি ডাক্তারের কাছে যাব না, ঘরোয়াভাবে মেস্তা আসলে হার্বাল বা ঘরোয়া কোনো পদ্ধতিতে সে তার মেস্তাকে নিয়ন্ত্রণে আনতে পারে কিনা? আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার চেম্বারের পেশেন্টদের কাছ থেকে যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা থেকে, মানে অভিজ্ঞতা হয়েছে সেটা থেকে আমি বলছি। অনেক পেশেন্ট যারা মানে একদম গ্রামে থাকে, গ্রামে তারা গিয়ে অনেক সময় দেখা যায় যে চিকিৎসার কাছে যেতে পারে না, তারা ওনারা ঘরে বসেই বাজারের থেকে ক্রিম নিয়ে আসে। ওই ক্রিমের ভিতরে এত খারাপ উপাদান থাকে যেটা ত্বকের খুব ক্ষতি করে ফেলে এবং মারাত্মক খারাপ, একদম লাল রঙের একদম স্কিনটা বানিয়ে নিয়ে আসে। দেখা যাবে যে তাদেরকে আমার মানে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যেটাকে বলি আমরা, সেই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটাকে আমার চিকিৎসা করে একদম নর্মাল স্কিনে আনতে অনেক মানে কষ্ট হয় এবং ব্রেক পেতে হয়। একটা রোগের জন্য সে ঘরোয়া পদ্ধতি নিতে যে আরেকটা রোগের সে দাওয়াত দিয়ে নিয়ে আসে। আবার অনেক সময় এরকম পেশেন্ট পেয়েছি যে লেবু ব্যবহার করে, লেবুর রস ব্যবহার করে, মধু ব্যবহার করে, পার্লার আশেপাশে পার্লার থেকে যে ক্রিমগুলা নিয়ে আসে ওগুলোর ভিতরে অনেক কিছু মিক্স করা থাকে। ওগুলো তো ওরা বুঝে না, ওরা মানে পরিমাণও ঠিক মতন জানে না, মনে করে যে দাগটা দূর করতে পারলে তারা একদম দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। আসলে গ্রামের মানুষ তো বা বলেন শহরে বলেন, সবাই বলেন স্কিনের ব্যাপার তো সবাই একটু সচেতন, চাই যে কীভাবে যেভাবে হোক দাগটা দূর করতে হবে। দেখা যাচ্ছে তারা কি নির্দিষ্ট মানে একটা যে ডক্টরের কাছে যখন আমরা যাই, আমরা বলে দিই কোনটা ব্যবহার করতে হবে, কী ক্রিম ব্যবহার করতে হবে, কোন সময় সানস্ক্রিন দিতে হবে, আমরা সব কিছু সুন্দর করে তাদেরকে বলে দিই। কিন্তু তারা যখন নিজেরা এগুলো করতে থাকে তখন দেখা যায় যে স্কিনের খুব ড্যামেজ করে নিয়ে আসে, খুব ক্ষতি করে নিয়ে আসে। তখন তাদের ক্ষেত্রে এই স্কিনের এই ক্ষতিকরটাকে সঠিক মানে স্বাভাবিক অবস্থা আনতে অনেক সময় আমাদেরকে অনেক বেগ পেতে হয়। এজন্য বলবো যে ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার না করে আমি বলবো যে একজন চর্মরোগের কাছে অবশ্যই যাওয়া উচিত। তার মানে ঘরোয়া পদ্ধতি, আপনার কোনো ধরনের ঘরোয়া পদ্ধতি যেমন আপনার লেবুর রস, তারপর মধু, এগুলো তো আসলে স্কিনে দেওয়ার মতো জিনিস না। তারপর মানুষ আবেগের বশে এবং মানে ভুল গাইড হয়ে মনে হয় এগুলা দেয়। আপনারা পাচ্ছেন এগুলা? হ্যাঁ, এগুলো আমরা পাচ্ছেন। এবং যে বিভিন্ন ক্রিম ইউটিউব, ফেসবুক দেখে যে বিভিন্ন ক্রিম ব্যবহার করছে, ওটারও খুব পার্শ্ব প্রতিক্রিয়া আমরা পাচ্ছেন। আপা, এই পর্যায়ে একটা বিষয় জানতে চাচ্ছি, যেমন ঘরোয়া পদ্ধতির কথা বললাম, এই ধরনের এক ধরনের আমাদের কিছু জনসমাজে কিছু পেশেন্ট আছে যারা ঘরোয়া পদ্ধতি চায়, আর আরও অনেক সচেতন মানুষ আছে যারা কিন্তু আধুনিক পদ্ধতি সম্পর্কে অনেক জানতে চায়। আপনি কিন্তু আধুনিক পদ্ধতি সম্পর্কে অনেক কথাগুলো বললেন আমাদেরকে। তার মধ্যে একটা কেমিক্যাল পিলিং এর কথা বলেছেন, কেমিক্যাল পিলিং। তো এই বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন, আমরা যদি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের যারা সচেতন পেশেন্ট আছে, রোগী আছে বা সচেতন যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে একটু কেমিক্যাল পিলিং সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, কেমিক্যাল পিলিংটা এখন বিজ্ঞানসম্মত এবং আধুনিক চিকিৎসা আপডেট ট্রিটমেন্ট আমরা বলবো, যেখানে পেশেন্টের মেস্তা হয়ে থাকে বা দাগ হয়ে থাকে। হ্যাঁ, কেমিক্যাল পিলিংটা আসলে শুধু মেস্তার জন্য না, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একনির জন্য, একনির দাগের জন্য, ব্রণের দাগ, ব্রণের দাগের জন্য, এবং ব্রণের জন্য যে গর্ত হয়ে গেছে, তারপর আবার মেস্তার দাগ পড়েছে, তার জন্য যারা খুব চিকিৎসা নিতে আসে তাদের ক্ষেত্রে আমরা তো ট্রিটমেন্টটা আসলে আমরা ক্রিমের মাধ্যমে দিয়ে থাকি। আবার এই প্রসিডিউর একটা প্রসিডিউর, এই প্রসিডিউরটা করে থাকি। এই প্রসিডিউরের মাধ্যমে আমরা গিয়ে একটা পিলিং এজেন্ট মানে একটা কেমিক্যাল আমরা তার মুখে দিয়ে থাকি, যেখানে দাগ আছে, দিলে সেই দাগের জায়গাটা তার গিয়ে এক্সফুল মানে চামড়াটা উঠে গিয়ে বা আমরা কি স্কিনটাকে যেটাকে বলি আমরা উঠে গিয়ে ওই দাগটাকে সুন্দর মতো মসৃণ দাগ এবং নতুন কোমল স্কিন নিয়ে আসে, আগের মতন স্কিনটা নিয়ে আসে, এবং এটা খুব দ্রুত হয়।
এটা কি সর্বাধুনিক চিকিৎসার একটা খুব এবং সাইড ইফেক্ট খুব কম। সাইড ইফেক্ট নেই, তার মানে Side এই effect চিকিৎসাতে সাইড ইফেক্ট নেই বললেই চলে। হ্যাঁ, খুব সুন্দর এক্সফোলিয়েশনের মাধ্যমে নতুন স্কিন চলে আসে এবং তার দাগটা আস্তে আস্তে কমতে থাকে। খুবই সুন্দর একটা ইফেক্ট আসে, খুব ভালো। অনেক ভালো চিকিৎসা, ভালো চিকিৎসা আসে। বলেন। ধন্যবাদ আপা। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ বার্তা যদি থাকে আপনি প্লিজ বলবেন। আমি দর্শকদেরকে বলবো যে হচ্ছে মেস্তা কোনো সংক্রামক বা বিপজ্জনক কোনো রোগ নয়। আপনারা যদি হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় যখন খুব অল্প মেস্তা পড়া শুরু করেছে তখন দিয়ে যদি চিকিৎসকের কাছে চলে আসেন, মেস্তা আসলে নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ। তবে আরেকটা জিনিস আমি বলবো, মেস্তা কিন্তু কোনোদিনও মানে আমি বলবো যে একদম চলে যাবে না বা একদম ভালো হয়ে যাবে না। আপনি যতদিন ডার্মাটোলজিস্ট বা চিকিৎসা চর্মরোগের ডাক্তারের কাছে আসবেন এবং নিয়মিতভাবে সানস্ক্রিন এবং হচ্ছে ক্রিম ব্যবহার করবেন এবং চিকিৎসকের ফলো আপে থাকবেন, আপনি এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং মেস্তা আপনার একদম নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আপনি যখনই ছেড়ে দিবেন, ক্রিম লাগানো ছেড়ে দিবেন, সানস্ক্রিন লাগানো ছেড়ে দিবেন, এই রোগটা কিন্তু আবার চলে আসবে। আবার আরেকটা জিনিস বলবো আপনাদেরকে যে আপনারা যদি হচ্ছে পার্লারে না যেয়ে মেস্তার জন্য পার্লারে না যেয়ে আপনারা হচ্ছে অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার পালা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।